হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতে আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11th-এর ট্যাক্সেশনের লেকচার 2। ফার্স্ট পার্টে আমরা কী কভার করেছিলাম, বেসিক যা কিছু কনসেপ্ট ছিল ট্যাক্সের, অর্থাৎ ইভলিউশন যা ছিল সেটা আমরা ফার্স্ট পার্টে কমপ্লিট করে ফেলেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তো শুরু করবো আজকের টপিক লেকচার 2-তে। সেগুলো হচ্ছে বেসিক কিছু ডেফিনেশন এবং কনসেপ্ট আলোচনা করব, যেগুলো হচ্ছে এর পরের স্টেজে যখন আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমসে বা আরও ফার্দার যখন স্টাডিজে ঢুকবো, এই কনসেপ্টগুলো তার আগে ক্লিয়ার করা দরকার। সেই কারণে আজকে তোমরা শিখবে নির্দিষ্ট কিছু বেসিক ডেফিনেশনস অফ ট্যাক্সেশন। তো তার আগে তোমাদের একবার সিলেবাসটা দিয়ে দিই, কারণ আগের পার্টে সিলেবাসটা দেওয়া হয়নি। তো তোমরা সিলেবাসটা নোট করে নাও এবং সিলেবাস অনুযায়ী যা যা কিছু ডেফিনেশন তোমাদের দরকার আছে সেইগুলোই আমি এই পার্টে শেখাবো। তো ফার্স্ট হচ্ছে সিলেবাসটা দেখো। তোমাদের যেটা সাবজেক্ট কস্টিং এবং ট্যাক্সেশন, সেটা দুটো পার্টে ডিভাইডেড আছে। কস্টিং এর জন্য 40 মার্কস অ্যালটেড আছে, প্র্যাকটিক্যাল যেটা প্রবলেম আছে, এবং হচ্ছে ট্যাক্সেশনের জন্য তোমাদের অ্যালটেড আছে 40 মার্কস এবং 20 মার্কস আছে প্রজেক্ট ওয়ার্কের জন্য। এবার হচ্ছে ট্যাক্সেশনের ফার্স্ট পার্টে সিলেবাসটা দেওয়া হয়নি, তাই সিলেবাসটা ফার্স্ট আজকে ডিসকাস করে নিই, তারপরে আজকের যেটা চ্যাপ্টার বা আজকের যেটা লেকচার সেটাতে চলে যাব। তো ফার্স্ট হচ্ছে সিলেবাসটা দেখো। সিলেবাসে হচ্ছে তোমাদের আছে 4টে ইউনিট, যার মধ্যে ইউনিট 1-এর এ পার্ট যেটা আছে ব্রিফ হিস্ট্রি অফ ইনকাম ট্যাক্স, ট্যাক্স স্ট্রাকচার আর ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট ট্যাক্স। এটা হচ্ছে ফার্স্ট পার্টে কভার হয়ে গেছিলো। যারা দেখোনি লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকের পার্টে যেটা করব সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশনস আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তার মধ্যে যেগুলো আছে এইগুলো আজকে আমরা কভার করব, ঠিক আছে? বাকি সিলেবাসটা দেখে নাও। সিতে আছে এ পার্টেরই ইউনিট 1-এরই ইনকাম হুইচ ডু নট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম। যা যা কিছু ইনকাম টোটাল ইনকামে আসে না, সেই ইনকামগুলো তোমরা শিখবে। ইউনিট 2 তোমাদের রয়েছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স অফ ইন্ডিভিজুয়াল অ্যাসেসি। অ্যাসেসি কি সেটা তোমরা আজকে জানতে পারবে। ইউনিট 3 তোমাদের রয়েছে ফর 5 মার্কস এগ্রিকালচারাল ইনকাম। ইউনিট 4 রয়েছে ফর 15 মার্কস ইনকাম আন্ডার দ্য হেড অফ স্যালারিজ। তাহলে এই টোটাল তোমাদের সিলেবাস আছে, যার মধ্যে আমরা ইউনিট 1-এর পার্ট বি কভার করব, বেসিক কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশনস। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও সিলেবাসটা। তাহলে আজকের টপিকে চলে যাচ্ছি। তাহলে বেসিক কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশনের মধ্যে ফার্স্ট স্টার্ট করছি উইথ অ্যাসেসি। আমি বোথ বেঙ্গলি এবং ইংলিশ দুটোতেই বলবো, প্লাস দুটোরই হচ্ছে নোটস তোমাদেরকে এখানে প্রোভাইডেড থাকবে। যে যে ল্যাঙ্গুয়েজে পড়তে কমফোর্টেবল সে সেটা নোট করে নিও। তো ফার্স্ট শুরু করছি অ্যাসেসি বা নির্ধারী বা করদাতা আমরা যাকে বলছি, অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এর সেকশন 2 সাবসেকশন 7। অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্ট অর্থাৎ আয়কর আইন 1961 সালের সেকশন 2 বাই সাবসেকশন 7 অনুযায়ী বলছে একজন অ্যাসেসিকে, অ্যান অ্যাসেসি ইজ আ পারসন বাই হুম এনি ট্যাক্স or any other sum of money is payable under the income tax act। তাহলে অ্যাসেসি বা করদাতাকে একজন পার্সন বা একজন ব্যক্তি, ব্যক্তি তো আমরা সবাই, কিন্তু অ্যাসেসি হবে হচ্ছে কোনো একজন ব্যক্তি। ব্যক্তির ডেফিনেশনও হচ্ছে অ্যাজ পার ইনকাম ট্যাক্স অলরেডি ডিফাইন্ড আছে, সেটাও তোমরা জানবে। তো সেই হিসেবে কোনো একজন ব্যক্তি হতে পারে অ্যাসেসি। তাহলে কোন অ্যাসেসি অবশ্যই কোনো একজন ব্যক্তি হবে, কিন্তু সব ব্যক্তি অ্যাসেসি নয়, কারেক্ট? তাহলে অ্যাসেসি কি? অ্যান অ্যাসেসি ইজ আ পারসন বাই হুম এনি ট্যাক্স অর এনি আদার সাম ইজ পেয়েবল আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। এবার হচ্ছে এই অ্যাসেসি যে টার্মটা বলছি তার মধ্যে অনেক কিছু ইনক্লুডিং থাকে। কিরকম? ফার্স্ট বলছি এভরি পারসন ইন রেসপেক্ট অফ হুম এনি প্রসিডিং আন্ডার দিস অ্যাক্ট হ্যাজ বিন টেকেন for the assessment of his income or assessment of fringe benefits. Second হচ্ছে every person is deemed to be an assessee, every person deemed to be an assessee in default under the provision of this act। তাহলে ডিম টু বি অ্যাসেসি মানে এরকম কেউ যে অ্যাসেসির পরিবর্তে সেই ইনকাম ট্যাক্সের রিটার্নটা ফাইল করবে, সেই জন্য তাকে বলা হচ্ছে ডিম টু বি অ্যাসেসি। এবার বেঙ্গলি নোটসটাতেও একবার যাচ্ছি যাতে ডেফিনেশনটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এবার বাংলাতে দেখে নাও ডেফিনেশন কি দিচ্ছে। নির্ধারী বা করদাতার, যেটা আমি বললাম যে 1961 সালের আয়কর আইনের 2/7 ধারায় নির্ধারী কাকে বলা হচ্ছে, যে ব্যক্তি আয়কর আইন অনুসারে কোনো কর বা অন্য কোনো অর্থ যেমন সুদ, জরিমানা ইত্যাদি প্রদান করতে বাধ্য থাকেন, তাকে বলা হয় নির্ধারী বা করদাতা। এবার এর আন্ডারে হচ্ছে যেরকম ইংলিশেও আছে সেম একই টার্ম বাংলাতেও বলা হচ্ছে যে যার সম্পর্কে তার নিজের বা অন্য কোনো ব্যক্তির আয় বা ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য মামলা শুরু হয়েছে। অথবা যার সম্পর্কে তার নিজের বা অনুরূপ কোনো ব্যক্তির কাছ থেকে ফেরতযোগ্য অর্থের পরিমাণ নিয়ে মামলা শুরু হয়েছে।
তাহলে এই ব্যক্তিগণ যার বিরুদ্ধে আয়কর আইন অনুযায়ী বা আয়কর আইনের ফেরতযোগ্য কোনো অর্থের পরিমাণ নিয়ে কোনো রকম মামলা মোকদ্দমা শুরু হয়েছে, সেও হচ্ছে অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেকশন 2/subsection 7 সেও হচ্ছে অ্যাসেসি বা নির্ধারী বলা হচ্ছে। এবার হচ্ছে ডিম টু বি অ্যাসেসি, যেটা বললাম যে অ্যাসেসি নয় কিন্তু ডিমড, অর্থাৎ তাকে ধরে নেওয়া হচ্ছে অ্যাসেসি হিসেবে। সেরকম কোন কোন ব্যক্তি হতে পারে? হতে পারে হচ্ছে কোনো মৃত ব্যক্তির আইনানুগ উত্তরাধিকারী, অর্থাৎ যে অ্যাসেসি মেন ছিল, অর্থাৎ যার ইনকাম ট্যাক্সটা প্রদান করার কথা ছিল, সে হয়তো মারা গেছেন এবং তার যে উত্তরাধিকারী আছে সেও হচ্ছে সেই টাইমে পেয়েবল থাকবে, বাধ্য থাকবে সেই বাকি ট্যাক্সটা পেমেন্ট করতে, সেই কারণেও সে হচ্ছে ডিম টু বি অ্যাসেসি। অথবা হতে পারে কোনো করদাতার প্রতিনিধি। কীরকম? যদি কোনো নন রেসিডেন্ট থাকে, অর্থাৎ নন রেসিডেন্ট কি বা রেসিডেন্ট কি আস্তে আস্তে তোমরা শিখবে, তো এইখানের জন্য তো এইটুকুই জেনে নাও যে নন রেসিডেন্ট কোনো ব্যক্তির নিযুক্ত যদি কোনো এজেন্ট থাকে তাহলে সেও হচ্ছে অ্যাসেসি বলে গণ্য হবে। কোনো যদি নাবালক ব্যক্তি থাকে তার যে অভিভাবক থাকবে সেও হবে হচ্ছে ডিম টু বি অ্যাসেসি। আর থার্ড বলা হচ্ছে যে কোনো আদালতের আদেশ অনুসারে নিযুক্ত কোনো রিসিভার বা ব্যবস্থাপক বা ট্রাস্টি, এরাও হতে পারে হচ্ছে, বা ট্রাস্টি যারা তত্ত্বাবধান করছে তারাও হতে পারে ডিম টু বি অ্যাসেসি। ডিম টু বি অ্যাসেসির কনসেপ্ট হলো। এবার আসছি হচ্ছে অ্যাসেসি ইন ডিফল্ট। এখানে তাহলে খেলাপকারী নির্ধারী কাকে বলা হয়? খেলাপকারী নির্ধারী হচ্ছে বা অ্যাসেসি ইন ডিফল্ট হচ্ছে সেই ব্যক্তি যার হচ্ছে আয়কর প্রদানের সময় হচ্ছে টিডিএস এটা কেটে রাখার কথা ছিল বা কেটে রাখতে বাধ্য ছিল অ্যাজ পার সেকশন 192 থেকে হচ্ছে 194, 194A, 4B, 4C এই ধারা অনুযায়ী করবার কথা ছিল কিন্তু করেনি, তাকে আমরা বলবো হচ্ছে সেকশন 201 অনুযায়ী অ্যাসেসি ইন ডিফল্ট। যারা ইংলিশে করছো ইংলিশটা দিয়ে দিলাম, নোট করে নাও। ডিমড অ্যাসেসি কারা কারা হতে পারে? এরপরে আসছি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি, যেটা বললাম যে কোনো নন রেসিডেন্ট থাকলে তার যে এজেন্ট থাকবে সে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি। অ্যাসেসি ইন ডিফল্ট বেঙ্গলিতে বললাম যেটা, কোনো একজন ব্যক্তি ইনকাম ট্যাক্স ফাইলিং এর সময় তার যেটা ট্যাক্স ডিডাক্ট করবার কথা ছিল সেটা যদি সে না করে, অর্থাৎ স্ট্যাটুটরি অব্লিগেশন যা যা কিছু আছে সেগুলো যদি না মানে, তাহলে হচ্ছে সে অ্যাসেসি ইন ডিফল্ট। নেক্সট এবার আজকে আসছি সেটা হচ্ছে পার্সন, যেটা আমরা বললাম যে অ্যাসেসি ইজ আ পার্সন। তাহলে এখানে পার্সন কি ডিফাইন করা হচ্ছে অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেকশন 2/31। এখানে কিন্তু সেকশনগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা যখনই কোনো ডেফিনেশন পড়বে অবশ্যই সাথে সাথে তার সাবসেকশনগুলো বা সেকশনগুলো যেগুলো থাকছে সেগুলো অবশ্যই মাথায় রাখবে। তো পার্সন হচ্ছে অ্যাজ পার সেকশন 2/31। পার্সন কাকে আমরা বলছি? ইনকাম ট্যাক্স টু বি পেড বাই এভরি পার্সন। দ্য টার্ম পার্সন ইজ ডিফাইন্ড বাই ইনকাম ট্যাক্স অ্যাক্ট। কি বলা হচ্ছে? ইনকাম ট্যাক্স অ্যাক্টে পার্সন কারা কারা ইনক্লুড হতে পারে? ফার্স্ট হচ্ছে অ্যান ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একজন যে কোনো স্বতন্ত্র ব্যক্তি। সেকেন্ড হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। থার্ড হচ্ছে অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সন, অর্থাৎ অনেকজন মিলে যদি কোনো অ্যাসোসিয়েশন তৈরি করে সেটাও হচ্ছে অ্যাজ আ পার্সন ট্রিটেড হবে আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। আ বডি অফ ইন্ডিভিজুয়ালস, একই রকম অ্যাসোসিয়েশন অফ পার্সনের মতোই। ফার্মস, এলএলপিস, কোম্পানিজ, মানে পার্টনারশিপ ফার্ম হতে পারে, প্রাইভেট ফার্ম হতে পারে, অথবা কোম্পানি হতে পারে, সেইগুলোও হচ্ছে অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট পার্সন বলে ট্রিটেড হবে। আর হতে পারে লোকাল অথরিটি, যেমন মিউনিসিপ্যালিটি থাকে, এরকম বিভিন্ন লোকাল অথরিটি। আর লাস্ট হচ্ছে এনি আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন নট কভার্ড আন্ডার এনি অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ এই ওপরে যতজনকে আমরা ব্যক্তি হিসেবে গণ্য করলাম তাদের মধ্যে ইনক্লুড নয় এরকম কেউ হতে পারে পার্সন অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এবার বেঙ্গলি ভার্সনটা দিলাম, এটা নোট করতে থাকো। এতেও বলা হচ্ছে যে ব্যক্তি কাকে বলা হচ্ছে অ্যাজ পার এই যে সেকশন 2/31 হতে পারে একজন ইন্ডিভিজুয়াল, হতে পারে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। ইন্ডিভিজুয়াল মানে একজন স্বতন্ত্র ব্যক্তি, সেটা যে কোনো ব্যক্তি হতে পারে, ঠিক আছে? প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, নাবালক, সব রকম হতে পারে। সেকেন্ড হচ্ছে একটি অবিভক্ত হিন্দু পরিবার, আর হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যেটা বললাম, অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি সেটা হয় যে উত্তরাধিকার সূত্রে বা বংশ পরম্পরায় হচ্ছে কোনো একটা বিজনেস যদি চলতেই থাকে সেটাকে আমরা বলি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। এরপর হতে পারে হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি বা জয়েন্ট স্টক কোম্পানি। আর হতে পারে অংশীদারি কারবার মানে পার্টনারশিপ ফার্ম, কোনো সমিতি বা সংগঠন যেটা অ্যাসোসিয়েশন অফ পার্সন, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যক্তি মানে লোকাল অথরিটি যেটা বললাম যে মিউনিসিপ্যালিটি হতে পারে। আর হচ্ছে উপরিক্ত ব্যক্তিগণ ছাড়াও প্রতিটি কৃত্রিম ব্যক্তি, এভরি আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন। তাহলে এইগুলো হচ্ছে এই 7টা জিনিস হচ্ছে অ্যাজ পার পার্সন, অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2/31 অনুযায়ী হচ্ছে এরা সবাই পার্সন বলে গণ্য হবে এবং এই পার্সনরাই হচ্ছে অ্যাসেসি বলে ট্রিট হবে।
এরাই হচ্ছে ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইলিং করতে পারবে। এবার আসছি হচ্ছে নেক্সট অ্যাসেসমেন্ট ইয়ার বা কর নির্ধারণ বছর। অ্যাসেসমেন্ট ইয়ার কি? আমরা সবাই জানি যে আমাদের ফিনান্সিয়াল ইয়ার স্টার্টিং হয় হচ্ছে এপ্রিল থেকে এবং এন্ড হয় মার্চে। তাহলে এখন আমাদের ফিনান্সিয়াল ইয়ার কি চলছে? 2021-22, কারেক্ট? তাহলে 2021-22কে যদি আমি এখন অ্যাসেসমেন্ট ইয়ার বলি বা কর নির্ধারণ বছর বলি, কেন বলবো? তার কারণ হচ্ছে এই বছর আমরা করটা নির্ধারণ করব বা অ্যাসেস করব। কার জন্য? তার আগে যে বছরটা জাস্ট শেষ হয়েছে। এখানে বছর মানে কিন্তু জানুয়ারি টু ডিসেম্বর নয়, এখানে বছর মানে ফিনান্সিয়াল ইয়ার যেটা, অর্থাৎ আমাদের 31 মার্চে আগের বছর যে বছরটা শেষ হয়েছে, অর্থাৎ 2020-21, সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার এবং 21-22 হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার, কারেক্ট? তাহলে নেক্সট আমাদের আছে হচ্ছে প্রিভিয়াস ইয়ার বা পূর্ববর্তী বছর, সেকশন 3। এখানে কি বলছে যে আয়কর আইনের ধারা অনুসারে প্রতিটি কর নির্ধারণ বছরের একটি পূর্ববর্তী বছর আছে। কর নির্ধারণ বছরের পূর্বে অবস্থিত বলে এই বছরটাকে আমরা বলছি পূর্ববর্তী বছর বা প্রিভিয়াস ইয়ার। এবার এই প্রিভিয়াস ইয়ার হচ্ছে বর্তমানে পূর্ববর্তী বছর হলো কর নির্ধারণ বছরের অব্যবহিত পূর্বের, মানে যেই বছরটা, যে ফিনান্সিয়াল ইয়ারটা এখন চলছে ঠিক তার আগে যেটা আছে সেটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার বলে গণ্য হবে, তার আগেরগুলো নয়। অর্থাৎ যদি আমাদের 21-22 চলে ফিনান্সিয়াল ইয়ার, তাহলে আমাদের 20-21 হবে প্রিভিয়াস ইয়ার, 19-20 বা 18-19 হবে না। এই চারটা তোমরা দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের কত? 2004-05 দেওয়া আছে, তাহলে ঠিক তার আগেরটা মানে 2003-04 হচ্ছে আমাদের পূর্ববর্তী বছর। একইভাবে 2005-06 যদি আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার হয়, তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার কত হয়ে যাবে? 2004-05। ইংলিশের নোটসটা দিলাম, যারা ইংলিশে পড়বে নোট করে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও, পরে লিখে নেবে। নেক্সট আরও দুটো ইম্পর্টেন্ট জিনিস জানা দরকার প্রিভিয়াস ইয়ার সম্বন্ধে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার অফ আ নিউলি সেট আপ বিজনেস অর আদার সোর্স অফ ইনকাম। যদি কোনো একটা ব্যবসা এই বছরই নতুন শুরু হয়, অর্থাৎ তার কোনো পূর্ববর্তী বছর নেই যে বছরে সে ব্যবসা করেছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে হবে হচ্ছে পূর্ববর্তী বছর হবে ব্যবসা শুরু বা পেশা আরম্ভ হওয়ার দিন থেকে। এক্সাম্পলে বলছে যে নতুন ব্যবসা শুরু করা হয়েছে 1 সেপ্টেম্বর 2006, এক্ষেত্রে পূর্ববর্তী বছর হবে 31 মার্চ 2007, অর্থাৎ পূর্ববর্তী বছর 2006-07। 1 সেপ্টেম্বর 2006 আমাদের ফিনান্সিয়াল ইয়ার থাকছে 2006-07, তাহলে সেটাই হচ্ছে ওর পূর্ববর্তী বছর হবে, অর্থাৎ 31 মার্চ 2007, এটাই পূর্ববর্তী বছর হবে। আর একটা জিনিস হচ্ছে যে এক্সেপশনস টু দ্য জেনারেল রুল অফ দ্য ইনকাম earned during the previous year is charged to tax in the assessment year। কোনো কোনো ক্ষেত্রে কি হয় যে আমরা যেটা বলছি যে আমরা অ্যাসেসমেন্ট ইয়ারে বা হচ্ছে যেটা কর নির্ধারণ বছর আছে আমাদের, সেই বছরে আমরা প্রিভিয়াস ইয়ারের বা তার পূর্ববর্তী বছরের করটা নির্ধারণ করছি। অনেক ক্ষেত্রে এরকম হয় যে যেটা আমাদের কর নির্ধারণ বছর অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার, সেই বছরেরই ইনকাম সেই বছরেই আমরা অ্যাসেস করছি, অর্থাৎ জেনারেল যেটা আমাদের প্রিভিয়াস ইয়ার বা অ্যাসেসমেন্ট ইয়ারের যে রুল, তার কিছু এক্সেপশন আছে বা ব্যতিক্রম আছে। সেইগুলো কখন? ফার্স্ট হচ্ছে যদি হচ্ছে অনাবাসিক জাহাজি ব্যবসায় ভারতে অর্জিত আয় যদি তার ভারতে কোনো নিযুক্ত এজেন্ট না থাকে, অর্থাৎ কোনো নন রেসিডেন্ট ইন্ডিয়ান যে জাহাজি ব্যবসায়ী সে হচ্ছে যদি তার কোনো এজেন্ট ভারতে না থাকে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? পূর্ববর্তী বছর এবং কর নির্ধারণ বছর একই হবে। এরকম নয় যে প্রিভিয়াস ইয়ারেরটা অ্যাসেসমেন্ট ইয়ারে ক্যালকুলেশন হচ্ছে, কারেক্ট? আর কার ক্ষেত্রে হতে পারে? যদি এরকম কোনো ব্যক্তি থাকে যে হচ্ছে ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছে, তার আয়ের ক্ষেত্রে, অর্থাৎ এই বছরেই সে অন্য কোনো যে দেশে চলে যাচ্ছে এবং আর ফিরে হয়তো আসবে না, তাহলে তার এই বছরের যে ইনকামটা আছে সে এই বছরেই ক্যালকুলেট করে এবং রিটার্ন সাবমিট করে চলে যাবে। সেই জন্য কি হলো? প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার দুটো সেম হলো। আর হচ্ছে যে ব্যক্তি আয়কর না দেওয়ার উদ্দেশ্যে সম্পত্তির হস্তান্তর করে বা সম্পত্তির দামে কোনো পরিবর্তন করে, তাহলে তার ক্ষেত্রে হতে পারে, যদি সম্পত্তির হস্তান্তর হয় তাহলে সেক্ষেত্রেও হতে পারে অ্যাসেসমেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার সেম। আর হচ্ছে পরিত্যক্ত বা বন্ধ করে দেওয়া হয়েছে এমন কোনো ব্যবসা, পেশা বা বৃত্তির ক্ষেত্রে, ধরে নেওয়া গেল কোনো একটা বিজনেস চলছিল কিন্তু এই বছরই সেটা বন্ধ করে দেওয়া হবে, তাহলে এই বছরে যেটুকু চলেছে, ধরে নেওয়া গেল এপ্রিল থেকে জুন, এই 3 মাস যে তার ব্যবসা হয়েছে তাতে তার যে পরিমাণ ইনকাম হলো সেই ইনকামের এগেনস্টে সে ট্যাক্স রিটার্ন ফাইলিং করবে এবং ক্লোজ করে দেওয়া হবে। ঠিক আছে? তো এই 4টে টার্মসের ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সেপশন থাকে বা ব্যতিক্রম দেখা যায় যে প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার দুটো আলাদা হয় না, দুটো একই হয়। সো স্টুডেন্টস, আজকে তোমাদের হচ্ছে বেসিক কনসেপ্টসের মধ্যে 4টে আজকে কভার করালাম, প্রিভিয়াস ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসি, পার্সন।
ঠিক আছে। এর পরের পার্টে করবে হচ্ছে তোমরা ইনকাম কাকে বলছি আমরা অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এবং সেই জন্য তোমরা পরের দিন শিখবে হচ্ছে সোর্স অফ ইনকাম বা হেডস অফ ইনকাম কি আছে, গ্রস টোটাল ইনকাম কি আছে, টোটাল ইনকাম কি আছে, এটা হচ্ছে নেক্সট পার্টে আলোচনা করব। সো স্টুডেন্টস, যারা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছো অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা যারা প্রথমবারের জন্য চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো ভিডিওগুলোর লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।